গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে, তার জন্য জিকেজিএস এর উপর থেকে আজ 11 নম্বর সেট করানো হবে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর উপর থেকে 10টা সেট কভার করে নিয়েছি এবং তোমাদের প্রত্যেক দিন সন্ধ্যা ঠিক 6:30টায় জিকেজিএস এর ক্লাসগুলো চলবে। রবিবারেও কিন্তু ছুটি থাকবে না, কারণ তোমরা জানো তোমাদের 16 এবং 17 মার্চের এক্সাম হতে চলেছে ফুড এসআই। সুতরাং হাতে আর মাত্র কিন্তু 1 মাস 10 দিন মতো টাইম আছে। তো এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা প্রত্যেক দিন কিন্তু জিকেজিএস এর ক্লাস তোমাদের প্রোভাইড করব ঠিক সন্ধ্যা 6:30টায়। তাই প্রত্যেককে বলছি, ঠিক সন্ধ্যা 6:30টায় এই চ্যানেলে চলে আসবে এবং এখান থেকে জিকেজিএস এর ক্লাস পেয়ে যাবে এবং ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে কিন্তু দেখবে না। আর এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় পাখি হলো কোনটা? ইজি কোশ্চেন, কিন্তু অনেকেই ভুল করে। তো ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ভারতের জাতীয় পশু কি? যদি কোশ্চেন দেয় তো ভারতের জাতীয় পশু আমরা জানি কি? ভারতের জাতীয় পশু হলো বাঘ। কোশ্চেন যদি দেয় ভারতের জাতীয় ফুল কি? তো ভারতের জাতীয় ফুল হলো পদ্ম। এগুলো কিন্তু আমরা সবই ছোটবেলায় পড়ে এসেছি। ভারতের জাতীয় বৃক্ষ কি? জাতীয় ট্রি, ন্যাশনাল ট্রি কি? তো জাতীয় বৃক্ষ হলো বট গাছ, হলো ভারতের জাতীয় বৃক্ষ। আর যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের জাতীয় ফল কি? তো ভারতের জাতীয় ফল হলো আম। কিন্তু এখান থেকে যদি এবার কোশ্চেন দেয় যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি? পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? তো পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? এটা বহুবার এক্সামে দিয়েছে। যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, দেখবে যে এই কোশ্চেনটা বহুবার রিপিটেড কোশ্চেন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মেছো বিড়াল, যাকে ইংলিশে বলা হয় কি? বলা হয় ফিশিং ক্যাট। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ফিশিং ক্যাট। ওয়েস্ট বেঙ্গলের জাতীয় ফুল কি? ওয়েস্ট বেঙ্গলের জাতীয় ফুল হলো শিউলি ফুল। ওয়েস্ট বেঙ্গলের জাতীয় বৃক্ষ কি? আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হলো ছাতিম গাছ। আর আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি যদি কোশ্চেন দেয় তো জাতীয় পাখি হলো সাদা ঠোঁটের মাছরাঙা। সাদা ঠোঁটের মাছরাঙা হলো আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। চলে আসো পরবর্তী কোশ্চেনে। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? বহুবার পড়িয়েছি কোশ্চেনটা। সিটি অফ প্যালেস, সিটি অফ জয়, পিঙ্ক সিটি, এগুলো কিন্তু বহুবার পড়ানো হয়েছে। তো সিটি অফ প্যালেস কাকে বলা হয়? আমাদের কলকাতাকেই বলা হয় সিটি অফ প্যালেস। বা কলকাতাকে আরেকটা বলা হয়, বলা হয় কি? বলা হয় সিটি অফ জয়। তো সিটি অফ জয় দিক আর সিটি অফ প্যালেস দিক, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কলকাতা। জয়পুরকে কি বলা হয়? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। পিঙ্ক সিটি বলা হয় কাকে? জয়পুরকে। হায়দ্রাবাদকে কি বলা হয়? হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পার্লস, অর্থাৎ মুক্তোর শহর। বাংলাতে কি বলে? বাংলাতে বলা হয় মুক্তোর শহর। বলা হয় কাকে? মুক্তোর শহর বলা হয় হায়দ্রাবাদকে। আর লখনৌকে কি বলা হয়? লখনৌকে বলা হয় সিটি অফ নবাব। সিটি অফ নবাব, বা বাংলাতে বলা হয় নবাবের শহর। বলা হয় কাকে? নবাবের শহর বলা হয় উত্তরপ্রদেশের লখনৌকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটার রচয়িতাকে? তো এই প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটি লিখেছেন নীরাজ সি চৌধুরী। অপশন এ এর সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনের অ্যান্সারটা মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত? তো বল্লভভাই প্যাটেল এই যে স্টেডিয়াম, এটা কিন্তু গুজরাটেই অবস্থিত। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো গুজরাট থেকে একটা স্টেডিয়াম রিলেট করো যেটা বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের বড় ক্রিকেট ক্রিকেট স্টেডিয়াম
নাম কি বিশ্বের বড় ক্রিকেট স্টেডিয়ামের? নাম হলো নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম, নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম হলো বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। কারণ এই ক্রিকেট স্টেডিয়ামের সিট ক্যাপাসিটি কত? সিট ক্যাপাসিটি হলো 1.10 লক্ষ, অর্থাৎ 1,10,000 এর সিট ক্যাপাসিটি। এর আগে নাম কি ছিল? এর আগের নাম ছিল মতেরা, মটেরা ক্রিকেট স্টেডিয়াম। এখন নতুন নাম পরিবর্তন হয়েছে কি নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম, যেটা বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এটা গুজরাটের কোথায় অবস্থিত? এটা গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। তো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। চলে আসো পরবর্তী যে অপশনটা আছে জয়পুর। এই জয়পুরে বিশ্বের তৃতীয় বিশ্বের বিশ্বের তৃতীয় আর ভারতের দ্বিতীয় বৃহত্তম ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, বিশ্বের তৃতীয় ও ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে। এবং এর সিট ক্যাপাসিটি কত হবে? এর সিট ক্যাপাসিটি হবে 75,000 এর সিট ক্যাপাসিটি হবে। এর আগের দিন তোমাদের ওড়িশা পড়িয়েছিলাম, ওড়িশাতেও একটা বড় ক্রিকেট স্টেডিয়াম আছে। কিসের আছে? হকির ক্রিকেট স্টেডিয়াম। তো বিশ্বের মধ্যে সব থেকে বড়, বিশ্বের সব থেকে বড় সব থেকে বড় হকি স্টেডিয়াম, হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? আমাদের ভারতে অবস্থিত। ভারতের কোন জেলায়? ভারতের ওড়িশাতে অবস্থিত। ওড়িশার এক্সাক্ট কোথায়? ওড়িশার রাউরকেল্লাতে অবস্থিত বিশ্বের সব থেকে বড় হকি স্টেডিয়াম। তার সিট ক্যাপাসিটি কত? তার সিট ক্যাপাসিটিও আগের দিন পড়িয়েছিলাম, প্রায় 20,000। 20,011টা হলো এর সিট ক্যাপাসিটি, যেটা বিশ্বের সব থেকে বড় হকি স্টেডিয়াম। চলে আসো পরবর্তী কোশ্চেন আছে। এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, কারণ আমাদের প্রতি ক্লাসে নতুন ক্যান্ডিডেট অ্যাড হয়, সেই কারণে এখানে প্রত্যেকটা ক্লাসে ইনফরমেশন দেওয়া থাকে। তোমরা এখন যে ক্লাসটা করছো, ফুড এসআই স্পেশাল ক্লাস করছো, এর পাশাপাশি তোমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই যে এক্সামগুলো আছে, এই এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন প্রোভাইড করা হয়। এর পাশাপাশি পুলিশের এক্সাম এবং এর পাশাপাশি এসএসসির এক্সামগুলোর জন্য কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং তোমরা পরবর্তীতে তোমাদের টাইম মতো কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো এই যে সমস্ত এক্সামগুলোর নাম তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামেরই কিন্তু এই চ্যানেলে ক্লাস চলে। তো এই এক্সামের আলাদা ওয়াইজ কিন্তু তোমাদের নির্দিষ্ট গ্রুপ ক্রিয়েট করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকটাই। তো এই গ্রুপে যদি তোমরা অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করতে পারো। কারণ এখানে এই সমস্ত গ্রুপে কিন্তু সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করা হয়, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইম্পর্টেন্ট যদি নিউজ থাকে, সেগুলো সব কিছুই কিন্তু তোমাদের গ্রুপে প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরও আর একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলে ক্লাস করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের সম্পূর্ণ জিকেজিএস এর ক্লাস চলবে। এর মধ্যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং এর ক্লাস এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে। কিন্তু ম্যাথের ক্লাস করার জন্য তোমাদের আরও আর একটা চ্যানেল সার্চ করতে হবে, যেটা আমাদেরই চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে এবং দুটো চ্যানেলেই কিন্তু অলরেডি তোমাদের টার্গেটেড এক্সামের জন্য কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে চ্যানেল দুটো থেকে তোমরা ক্লাসগুলো করতে শুরু করে দাও। এবং নির্দিষ্ট ব্যাচে অ্যাড হতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে তাতে আমাদেরকে ইনফর্ম করো। চলে আসো পরের কোশ্চেন। কোন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না? তো খোলা যায় না রিজার্ভ ব্যাংকে, আরবিআই এর কিন্তু সঠিক অ্যান্সার। এখানে কিন্তু কেউ তার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবে না। আরবিআই এর ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর ইস্টাবলিশ কবে হয়? বারবার বলেছি এর ইস্টাবলিশ কবে, এক্স্যাক্ট ডেট মাথায় রাখতে। তো 1 এপ্রিল 1935 এর ইস্টাবলিশ হয়। এটা কোন কমিটির সুপারিশে এস্টাবলিশ করা হয়? বলেছিলাম হিল্টন ইয়ং
হিলটন ইয়ং কমিটির সুপারিশে। আচ্ছা, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো করানো হয় সেখানে কিন্তু এই সমস্ত টপিকগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে, আরও একবার এখানে রিভিশন করানো হচ্ছে। তাই প্রত্যেককে বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটাও কিন্তু দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু তোমাদের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে গেছে অলরেডি। তোমরা এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে চলে আসবে, প্লে লিস্টের মধ্যে দেখতে পাবে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু জুন, তো সেই ক্লাসগুলো অবশ্যই করবে। তার পাশাপাশি এখন বর্তমানে জুলাই টু ডিসেম্বরের যে সেশনটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সেশনের ক্লাসগুলো চলছে, যার মধ্যে জুলাই আগস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স চলছে। তাই প্রত্যেককে বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো রাখবে। তো এক্ষুনি কি বললাম, আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এস্টাবলিশ 1 এপ্রিল 1935 এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন কমিটির সুপারিশে গঠন করা হয়েছিল? হিলটন ইয়ং কমিটির সুপারিশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 এই আইনের দ্বারা কিন্তু রিজার্ভ ব্যাংকের গঠন করা হয়। রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে, এর হেডকোয়ার্টার অবস্থিত। এবং বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বহুবার পড়িয়েছি এবং বহুবার এক্সামে দিয়েছে, অ্যান্সার কি? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস হলো বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর। এখান থেকে কোশ্চেন যেটা দেবে যে রিজার্ভ ব্যাংকের ফার্স্ট গভর্নর কে ছিলেন? রিজার্ভ ব্যাংকের ফার্স্ট গভর্নর একজন ইংরেজ ছিলেন, তার নাম কি? তার নাম হলো ওরসবোর্ন স্মিথ ছিলেন রিজার্ভ ব্যাংকের ফার্স্ট গভর্নর। আর রিজার্ভ ব্যাংকে যদি এখান থেকে কোশ্চেন দেয় যে যেহেতু ওরসবোর্ন স্মিথ ফার্স্ট ছিলেন এবং তিনি একজন ইংরেজ ছিলেন, তো এখান থেকে কোশ্চেন দেবে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ রিজার্ভ ব্যাংক কে? তার নাম হলো সি.ডি. দেশমুখ হলেন ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই এর ব্যাপারটাও আলোচনা করে দিচ্ছি, এখান থেকে বহুবার এক্সামে কোশ্চেন দেয়। এসবিআই এর উৎপত্তি কিভাবে হয় সেটা আগে তোমরা দেখো, যে ফার্স্টে 3টে ব্যাংক ছিল। ব্যাংক অফ ক্যালকাটা, তখন কলকাতার নাম ছিল কি? ক্যালকাটা। ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ মাদ্রাস, অ্যান্ড ব্যাংক অফ বোম্বে। এই 3টে ব্যাংক অফ বোম্বে, এই 3টে ব্যাংক মার্জ হয়। কবে মার্জ হয়? 1921 সালে মার্জ হয়। মার্জ হয়ে এর নাম হয় কি? এর নাম হয় ইম্পেরিয়াল ব্যাংক এর নাম হয়। ইম্পেরিয়াল ব্যাংক তাহলে গঠন হয় কবে? ইম্পেরিয়াল ব্যাংকের গঠন হয় 1921 সালে। এই ইম্পেরিয়াল ব্যাংকের যখন রাষ্ট্রীয়করণ হয়, অর্থাৎ ন্যাশনালাইজড হয়, তখন সেই ন্যাশনালাইজটা কবে হয়? 1955 সালে ফার্স্ট জুলাইতে ন্যাশনালাইজ হয়। এবং ন্যাশনালাইজ হওয়ার সাথে সাথেই এই ব্যাংকের নাম পরিবর্তন হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাই যদি কোশ্চেন আসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশ কবে হয়েছিল, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশ হয়েছিল ফার্স্ট জুলাই 1955 সালে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশ হয়। কোশ্চেনটা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে মাথায় রাখবে। এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো। এখন বর্তমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন দীনেশ কুমার খাড়া। কে নিযুক্ত আছেন? দীনেশ কুমার খাড়া। আর এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এরও হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এরও হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। তোমাদের যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, প্রতিটা ক্লাসেই বলা হয়, কারণ এগুলো তোমরা পিডিএফ ফরম্যাটে পাবে না, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার পিডিএফ ফরম্যাটে পাবে। কোথা থেকে ডাউনলোড করতে পারবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ পরপর তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে। কারণ এই যে রুলিং গভর্নমেন্ট আছে, এই রুলিং গভর্নমেন্ট কিন্তু ইউনিফর্ম সিভিল কোড লাগু করার কথা তারা একবার উল্লেখ করেছিল, এই যে সত্তা তারা চালাচ্ছে লোকসভার, এই সত্তা চলাকালীন।
তো যাই হোক, ইউনিফর্ম সিভিল কোডের কথা কিসে বলা আছে? ইউনিফর্ম সিভিল কোডের বলা বলা আছে রাষ্ট্রের নীতি নির্দেশক মূলক নীতিতে, অর্থাৎ ডিপিএসপিতে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে। কত নম্বর আর্টিকেলে বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 44-এ ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে। ইউনিফর্ম সিভিল কোড কি? ইউনিফর্ম সিভিল কোড হলো একটা ধর্ম নির্বিশেষে সমাজের সকল অংশকে একটি জাতীয় নাগরিক আইন অনুসারে সমানভাবে বিবেচনা করা, যা সকলের জন্য অভিন্নভাবে প্রযোজ্য হবে। যেমন বিবাহ, তালাক, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, এগুলো কিন্তু সবার সাথে সমানভাবে যেন বিবেচনা করা হয়। সমাজের সকল ধর্মের হোক, সকল অংশের মানুষের বা সকল জাতীয় নাগরিকদের মধ্যে যাতে সমানভাবে বিবেচনা করা হয়, সেই কারণে এই ইউনিফর্ম সিভিল কোড আনা হয়। ইউনিফর্ম সিভিল কোড এটা বর্তমানে একটাই রাজ্যে চালু আছে, সেটা কোথায়? সেটা হলো গোয়া রাজ্যে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড চালু আছে। এখানে বাকি অপশনগুলো যদি রিলেট করে, 51-এর তোমাদের বহুবার পড়িয়েছি, এর আগের দিনের ক্লাসেও খুব সম্ভবত পড়িয়েছিলাম যে 51-এর এতে কিসের আলোচনা করা আছে? আলোচনা করা আছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যের কথা বলা আছে আর্টিকেল 51-এতে। মৌলিক কর্তব্য যদি এখান থেকে কোশ্চেন দেয়, কত নাম্বার পার্টে বলা আছে মৌলিক কর্তব্য? বলা আছে পার্ট নাম্বার 4-এর এতে বলা আছে। কোন পার্টে বলা আছে? পার্ট 4-এর এতে বলা আছে। 48 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 48 নম্বর আর্টিকেলে বলা আছে এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ বাংলাতে কি বলা হয়? কৃষি ও পশুপালনের কথা। কৃষি ও পশুপালনের কথা বলা আছে 48 নম্বর আর্টিকেলে। আর 41 নম্বর আর্টিকেলে বলা আছে কিছু স্পেশাল ক্ষেত্রে সরকারি সহায়তা প্রদান করা হবে, যেমন তোমরা দেখেছো বৃদ্ধদের পেনশন প্রোভাইড করা হয়, বা 80 বছরের ওপরে যদি ঊর্ধ্ব হয়ে যায় এবং সেই ব্যক্তি যদি কোনোদিন কোনো সরকারি কর্মচারী হিসেবে যদি যুক্ত থেকে থাকেন, তো 80 বছর যখন হয়ে যায় তারপর থেকে তার পেনশনটাকে দ্বিগুণ করা হয়। আর বিকলাঙ্গদের গাড়ি প্রোভাইড করা হয়। তো এই সমস্ত স্পেশাল ক্ষেত্রে সহায়তা কথা বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে 41 নম্বর আর্টিকেলে। তো ডিপিএসপির এখানে যে কটা আর্টিকেল আছে, একমাত্র আর্টিকেল 51-এ বাদ দিয়ে, কারণ আর্টিকেল 51-এটা হলো ফান্ডামেন্টাল ডিউটিস, বাকিগুলো কি? বাকিগুলো হলো ডিপিএসপির অংশ। ডিপিএসপির মধ্যে কোন কোন আর্টিকেল পড়ে? পড়ে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত ডিপিএসপির আন্ডারে পড়ে। এবং ডিপিএসপি কত নম্বর পার্টে পড়ে? ডিপিএসপি পড়ে পার্ট নাম্বার 4-এর মধ্যে পড়ে ডিপিএসপি, অর্থাৎ রাষ্ট্রের নীতি নির্দেশকমূলক নীতি। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় ডিপিএসপি থেকে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, সেটা কি? আর্টিকেল নাম্বার 40। এই আর্টিকেল নাম্বার 40-তে কি বলা আছে? পঞ্চায়েতি রাজের কথা। পঞ্চায়েতি রাজের কথা বলা আছে কোন আর্টিকেলে? কোশ্চেন বহুবার দিয়েছে, বলা আছে আর্টিকেল নাম্বার 40-তে বলা আছে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? তো ভারতের প্রথম কার্বন মুক্ত যে রাজ্য সেটা হলো হিমাচল প্রদেশ, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। আর যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ভারত কবে কার্বন মুক্ত দেশ হবে বলে তারা প্রেডিক্ট করেছে, অর্থাৎ টার্গেট রেখেছে, টার্গেট কিসের? টার্গেট অফ নেট জিরো কার্বন এমিশন, বা নেট জিরো এমিশন অফ কার্বন, নেট জিরো এমিশন অফ কার্বন। এই টার্গেটটা কত সাল এর মধ্যে রাখা হয়েছে? তো মাথায় রাখবে এই টার্গেটটা রাখা হয়েছে 2070 সাল। 2070 সালের মধ্যে ভারত নেট জিরো এমিশন কার্বন হয়ে যাবে। নেট জিরো এমিশন বলতে একদম পুরোপুরি যে কার্বন তারা বিসর্জন করবে না এমনটা নয়, যতটা পরিমাণ কার্বন ভারত তখন বিসর্জন করবে, অর্থাৎ উৎপন্ন করবে, ঠিক ততটা পরিমাণ কার্বন ভারত কিন্তু সেটাকে শোষণ করে নেবে। তো এটাকেই হলো নেট জিরো। নেট জিরো মানে এমনটা না টোটালি কার্বনের উৎপত্তি হবে না, এটা কিন্তু ভুল ধারণা। তো যাই হোক, এখানে হিমাচল প্রদেশের প্রসঙ্গ যেহেতু এসছে, হিমাচল প্রদেশের ক্যাপিটাল কি? বহুবার পড়েছি, হিমাচল প্রদেশের ক্যাপিটাল দুটো, গরমের সময় একরকম থাকে আর
শীতকালে একরকম থাকে। তো মনে রাখার ট্রিক্স কি বলে দিয়েছিলাম? মনে রাখার ট্রিক্স বলে দিয়েছিলাম সামার। সামার কি দিয়ে শুরু? এস দিয়ে শুরু। তো সিমলা কি দিয়ে শুরু হবে? এস দিয়ে। তো সিমলা হবে গরমকালের রাজধানী। বাকি যেটা পড়ে থাকছে সেটা কি? ধর্মশালা। তো ধর্মশালা হয়ে যাবে উইন্টারের কালের রাজধানী, অর্থাৎ শীতকালের রাজধানী। বর্তমান হিমাচল প্রদেশের যিনি চিফ মিনিস্টার পদে নিযুক্ত আছেন তিনি কে? সুখবিন্দার সুখবিন্দার সিং সুকু। সুখবিন্দার সিং সুকু বর্তমান সিএম পদে নিযুক্ত আছেন। আর হিমাচল প্রদেশের বর্তমান গভর্নর পদে কে নিযুক্ত আছেন? বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন শিব প্রতাপ শুক্লা। শিব প্রতাপ শুক্লা। এখানে তোমাদের যে সমস্ত সিএম, গভর্নর বা কোনো দেশের যখন পড়ায় তখন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের কথা যখন আলোচনা করি, এগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বহুবার বলেছি। তো এখন বলে রাখছি, যদি এগুলো চেঞ্জ হয় এক্সামের আগের মুহূর্তে তো অবশ্যই গুগল থেকে একটু আপডেট করে নেবে, কারণ এগুলো চেঞ্জ হতে থাকে। কারণ কোন স্টেটে কখন সেই বিধানসভা ভেঙে যাবে বা কখন ইলেকশন হবে এগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল। তো এগুলো একটুখানি তোমরা এক্সামের ঠিক 1 সপ্তাহ আগে গুগল থেকে আপডেট করে নেবে যে কোথায় কোন সিএম আছে, গভর্নর আছে, বা কোন দেশে প্রেসিডেন্ট আছে, বা কোন প্রাইম মিনিস্টার আছে। তবে সবকিছু নয়, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলোই, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদের ডিটেলসে আলোচনা করা হয়। চলে আসো পরবর্তী কোশ্চেন। বুর্জিলা গিরিপথ কোন দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছে? কোন গিরিপথের কথা বলেছি? বুর্জিলা। তো বুর্জিলা সংযোগ স্থাপন করেছে পাকিস্তান এবং শ্রীনগরের মধ্যে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? তো গৌতম বুদ্ধের মূর্তি ফার্স্ট খোদাই করেছিলেন কে? কনিষ্ক। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই কনিষ্কের আমলেই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন হয়েছিল। কিসের? চতুর্থ বৌদ্ধ সঙ্গীত। এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন কোথায় হয়? আয়োজন হয় কুণ্ডালবন। বহুবার এক্সামে দিয়েছে যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন কোথায় হয়? কুণ্ডালবন। কুণ্ডালবন কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত এই কুণ্ডালবন। কার সময় হয়েছিল? কনিষ্কের সময় আয়োজন করা হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীত। এখানে চলে আসো পরের অপশানে, অশোক থেকে রিলেট করো। অশোক শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা। শ্রীনগর, যেমন জবচার্নক কলকাতার প্রতিষ্ঠাতা, তেমন শ্রীনগরের প্রতিষ্ঠাতাকে? শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা হলেন সম্রাট অশোক। হর্ষবর্ধন থেকে রিলেট করো, যেটা তোমাদের রিসেন্টলি কেপিএসআই এর এক্সামে, সরি কেপিএসআই তে দেয়নি, কেপিএসআই তে দিয়েছিল তোমাদের চন্দ্রগুপ্ত দ্বিতীয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে কোন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন? তো অ্যান্সার হবে ফাহিয়ান। এখানে যে হর্ষবর্ধনের সাথে রিলেট করো, যে হর্ষবর্ধনের আমলে কে এসেছিলেন? হর্ষবর্ধনের আমলে এসেছিলেন, মনে রাখার জন্য সহজ ট্রিক বলে দিয়েছিলাম, হর্ষবর্ধনের শুরু হচ্ছে হ দিয়ে। তো হ দিয়েই নাম হবে। হ দিয়ে কি নাম? হ দিয়ে চীনা পরিব্রাজকের নাম হলো হিউয়েন সাং। তো হিউয়েন সাং ভারতে এসেছিলেন, এবং হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম কি? হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম হলো সি হিউ কি। সি হিউ কি হলো হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের ভারতের নেপোলিয়ান। তো যদি কোশ্চেন দেয় ভারতের নেপোলিয়ান নামে পরিচিত কে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। চলে আসো পরবর্তী কোশ্চেন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান হিসেবে কে অভিহিত করেন? এক্ষুনি পড়ালাম। তো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান হিসেবে অভিহিত করেন ভিনসেন্ট স্মিথ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা করেন? তো কলকাতায় যে হিন্দু কলেজ, এই হিন্দু কলেজের প্রতিষ্ঠা কবে হয়? প্রতিষ্ঠা হয় 1817 সালে। এই যে হিন্দু কলেজ, এই হিন্দু কলেজ 1817 সালে তো প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু কয়েক বছর পর অর্থাৎ 1855 সালে এর নাম পরিবর্তন হয়। নাম পরিবর্তন হয়ে এর নাম হয় কি? এর নাম হয় প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ।
তো এখান থেকে কোশ্চেন দেবে যে হিন্দু কলেজের বর্তমান নাম কি? বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ। কবে নাম হয়েছিল? 1855 সালে। এবং এর এস্টাবলিশ কবে হয়েছিল? অর্থাৎ হিন্দু কলেজ সময় এস্টাবলিশ হয় সেটা কবে? 1817 সালে এর এস্টাবলিশ হয়। তাহলে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন? তো কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। এই যে রাজা রামমোহন রায়ের যে রাজা উপাধি, এই রাজা উপাধিটা কে দেন? এক্সামে কোশ্চেন দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। মোগল সম্রাট দ্বিতীয় আকবর। মোগল সম্রাট দ্বিতীয় আকবর এই রামমোহন রায়ের যে রাজা উপাধি, এই রাজা উপাধিটা দিয়েছিলেন। রামমোহন রায় থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো যেটা বহুবার এক্সামে দিয়েছে। 1829 সালে এই রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং এর মদতে, বেন্টিং এর সাহায্যে কোন প্রথাকে রদ করেন? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাকে রদ করেন। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে যায় কোথায়? গুলিয়ে যায় সতীদাহ প্রথা আর একটা বিধবা বিবাহ আইন, বা যেটাকে বলা হয় বিধবা পুনর্বিবাহ আইন। বিধবা পুনর্বিবাহ আইন, এটা কে লাগু করেছিলেন? তো বিধবা পুনর্বিবাহ আইন লাগু করেছিলেন কে? লাগু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবে তিনি এই বিধবা পুনর্বিবাহ আইন লাগু করেন? 1856 সালে। আর সতীদাহ প্রথা কে লাগু করেন? সতীদাহ প্রথা লাগু করেন লর্ড উইলিয়াম বেন্টিং এর সাহায্যে রাজা রামমোহন রায় 1829 সালে। এক্সাক্ট সাল কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ করে সতীদাহ প্রথার ক্ষেত্রে, কারণ বহুবার যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো দেখবে বহুবার কোশ্চেনটা দিয়েছে। তো এখান থেকে দুটো ফ্যাক্ট ক্লিয়ার করে দিলাম, একটা সতীদাহ প্রথা আর একটা হলো বিধবা পুনর্বিবাহ আইন। এখান থেকে রিলেট করো রাজা রামমোহন রায় থেকে, ইনি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। এটাও কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে। যেমন রিসেন্টলি তোমাদের যে ক্যালকাটা এসআই এর এক্সাম হলো সেখানে কোশ্চেন দিয়েছিল সত্য শোধক সমাজের প্রতিষ্ঠাতাকে। তো অ্যান্সার ছিল জ্যোতিবা ফুলে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করেছিল, যাই হোক। তো কোনো না কোনো সমাজ থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবে, যেমন আর্য সমাজ আছে, এশিয়াটিক সোসাইটি আছে, ব্রহ্ম সমাজ আছে। তো এরকম ধরনের কোনো না কোনো সমাজ থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তো তার মধ্যে একটা হলো ব্রহ্ম সমাজ। এই ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রয়। চলে আসো, আচ্ছা ডিরোজিওর ব্যাপারে একটুখানি বলে দিই। ডিরোজিও 1826 সালে তিনি নব্যবঙ্গ আন্দোলন শুরু করেছেন। তো কোশ্চেন দেয় নব্যবঙ্গ আন্দোলনের জনক কে? নব্যবঙ্গ আন্দোলনের জনক কে? তো নব্যবঙ্গ আন্দোলনের জনক হলেন ডিরোজিও। কবে শুরু করেছিলেন? 1826 সালে। পরের কোশ্চেনে আসো, ডিএনএ তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে বা আরএনএ তে থাকে। তো কোশ্চেনটা একটু ট্রিকি করেছে, জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজের খেলা। ল্যাঙ্গুয়েজের খেলা বলতে কি, এখানে ক্লিয়ারলি কোশ্চেন জানতে চাইতে পারতো যে ডিএনএ তে কোন নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে, কিন্তু এখানে একটু ঘুরিয়ে বলেছে যে ডিএনএ তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে বা আরএনএ তে থাকে, মানে ডিএনএ তে যেটা অনুপস্থিত থাকে সেটা আরএনএ তে থাকে, সেটা কি? সেটা হলো ইউরাসিল। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। তোমাদের বায়োলজির ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। বায়োলজি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু তোমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি নেক্সট উইক থেকে যে বায়োলজি ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে তোমরা জয়েন করবে। কখন ক্লাসটা করানো হবে সবকিছুই কিন্তু রুটিন ওয়াইজ তোমাদের রুটিনটা প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের নির্দিষ্ট নির্দিষ্ট গ্রুপে। তো এখান থেকে দেখো ডিএনএ, ডিএনএ আর আরেকটা কি আরএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ফুল ফর্ম, আর আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ডিএনএ তে যে নাইট্রোজেন বেস থাকে সেই নাইট্রোজেন বেসের সংখ্যা করা 4টি। কি কি? শর্ট ফর্ম হলো ATGC। এ ফর অ্যাডেনিন, টি ফর থাইমিন, জি ফর গুয়ানিন, সি ফর কি? সাইটোসিন। এই অ্যাডেনিন না থাইমিন কোশ্চেন দেয় যখন ডেপথ থেকে কোশ্চেন দেবে,
কোশ্চেন দেবে অ্যাডেনিন আর থাইমিন কটা বন্ড দ্বারা যুক্ত থাকে, তো এরা থাকে ডাবল বন্ড দ্বারা। আর গুয়ানিন সাইটোসিন সবসময় ট্রিপল বন্ড দ্বারা কিন্তু যুক্ত থাকবে, সেটা ডিএনএ এর ক্ষেত্রে হোক বা আরএনএ এর ক্ষেত্রে হোক। আরএনএ এর ক্ষেত্রে ডিএনএ তে যেমন দেখলে অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন, তো এই থাইমিনের পরিবর্তে অন্য নাইট্রোজেন বেস থাকে, কি থাকে, তো এখানে বাকি যে তিনটে আছে সে তিনটে কিন্তু সেম থাকে, অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন। গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে, আর থাইমিনের পরিবর্তে আরএনএ তে যেটা থাকে সেটা কি, সেটা হলো ইউরাসিল, এবং ইউরাসিল আর অ্যাডেনিন এই দুটো ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকে। তো এখানে এই অ্যাডেনিন আর গুয়ানিন, একে আমরা কি বলি, একে আমরা বলি পিউরিন, পিউরিন। আর থাইমিন আর সাইটোসিনকে বলা হয় কি, বলা হয় পিরিডিন। তো কোশ্চেন দিয়েছিল এর মধ্যে কোনটা পিরিডিন, তো অপশন থাকবে তোমাদের অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন সাইটোসিন, থাকবে অ্যাডেনিন ইউরাসিল, আর থাকবে থাইমিন সাইটোসিন। তো অ্যান্সার কি হবে এর মধ্যে, পিরিডিন কোনটা, পিরিডিন হবে থাইমিন সাইটোসিন। তো কোশ্চেন কি দিচ্ছে সেইভাবে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। এছাড়া এখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করিয়ে দিই, যে ডিএনএ থেকে কোশ্চেন দেয়, ডিএনএ থেকে আরএনএ তে ট্রান্সফার হওয়াকে বা ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ হওয়াকে কি বলা হয়। তো মাথায় রাখবে ডিএনএ থেকে আরএনএ তে যাওয়া যায় এবং আরএনএ থেকেও কিন্তু আবার রিভার্সে আসা যায়। তো ডিএনএ থেকে আরএনএ তে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, বলা হয় ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে ডিএনএ তে আসা মানে কি, উল্টো আসছে, অর্থাৎ কি আসছে, রিভার্স আসছে। তো রিভার্স কি আসছে, রিভার্স ট্রান্সক্রিপশন। তো ডিএনএ থেকে আরএনএ যাওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে উল্টো যদি ডিএনএ তে ফিরে আসি তাকে বলা হয় কি, রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। ডিএনএ থেকে ডিএনএরও কিন্তু ফরমেশন হয়। তো ডিএনএ থেকে ডিএনএ এর ফরমেশন হওয়াকে কি বলে, ডিএনএ থেকে ডিএনএ এর ফরমেশন হওয়াকে বলা হয় রেপ্লিকেশন, রেপ্লিকেশন বলা হয়। আর আরএনএ থেকে তৈরি হয় কি, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, আরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তো আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন, ট্রান্সলেশন। তো আরএনএ থেকে ডিএনএ বা ডিএনএ থেকে আরএনএ বা আরএনএ থেকে প্রোটিন, এই যে প্রক্রিয়াগুলোকে কি বলা হয়, বহুবার এক্সামে দিয়েছে, আলোচনা করে দিলাম, অবশ্যই এখান থেকে কিন্তু এই ফ্যাক্টগুলো নোট ডাউন করে রাখবে। চলে আসো পরের কোশ্চেন, বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হলো কি। তো বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হলো একটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা সরি অনুদৈর্ঘ্য তরঙ্গ। বায়ুর শব্দের কিন্তু কখনোই অনুপ্রস্থ তরঙ্গ হয় না। তো এখানে অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হলো এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। চলে আসো পরের কোশ্চেন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং রিসেন্টলি তোমাদের কেপিএসআই এর এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। তো পিঁপড়ের হুলে কি থাকে, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে দইতে। তোমাদের কনফিউজিং করার জন্য অপশানে তোমাদের দেবে যে দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, না, দুধে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে না। দুধ যখন দইতে রূপান্তরিত হয় সেই দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে, টার্টারিক অ্যাসিড ইমলির মধ্যে, অর্থাৎ তেঁতুলের মধ্যে থাকে, কি তেঁতুলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড। চলে আসো পরের কোশ্চেন, বাস্তুতন্ত্রের কোন স্থানের সমগ্র প্রাণীকুলকে একসঙ্গে কি বলা হয়। তো বাস্তুতন্ত্রের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্টলি কোন একটা এক্সামে দিয়েছিল, এক্সামের নামটা খেয়াল আসছে না। তো বাস্তুতন্ত্রের কোন স্থানের সমগ্র প্রাণীকুলকে একসঙ্গে বলা হয় কি, বলা হয় বায়োটা, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, বায়োম কাকে বলে একটুখানি বলে দিই। বায়োম বলা হয় একই রকম জলবায়ু হবে, একই রকম পরিবেশ হবে, একই রকম প্রাণী, একই রকম উদ্ভিদ সংকলিত যে সমস্ত অঞ্চল, সেগুলো বায়োমের মধ্যে পড়ে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ভারতে আছে থর মরুভূমি, আফ্রিকায় আছে কি, আফ্রিকায় আছে সাহারা মরুভূমি। তো এরকম মরুভূমি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, অস্ট্রেলিয়ায় মরুভূমি আছে। তো এই মরুভূমিতে কমন জিনিস কি, কমন জিনিস বালি থাকা। প্রত্যেকটা মরুভূমিতেই বালি আছে। প্রত্যেকটা মরুভূমিতে মরুভূমির যে সমস্ত প্রাণী, সেই
প্রাণীর সাদৃশ্য দেখতে পাওয়া যায়, মরুভূমিতে যে উদ্ভিদগুলো থাকে সেই উদ্ভিদের সাদৃশ্য দেখতে পাওয়া যায়, মরুভূমিতে শুষ্কতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ প্রতিটা মরুভূমিরই কিন্তু একই কথা, প্রতিটা মরুভূমিতে একই রকম জীব সাদৃশ্য দেখতে পাওয়া যায়। তো এই রকম যে বাস্তুতন্ত্র সেই বা এইরকম যে এরিয়া, এইরকম যে জলবায়ু বা পরিবেশ, একেই কিন্তু বলা হয় কি, একে বলা হয় বায়োম। চলে আসো পরবর্তী কোশ্চেন। গেলের কত সালে স্থাপিত হয়েছিল? গেলের এস্টাবলিশ ইয়ার কত? তো গেলের এস্টাবলিশ হয় কবে? 1984 সালে গেলের এস্টাবলিশ হয়। গেলের ফুল ফর্ম কি? গেলের ফুল ফর্ম হলো গ্যাস এ ফর অথরিটি, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হলো গেলের ফুল ফর্ম। এর এস্টাবলিশ হয় 1984 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে, এর হেডকোয়ার্টার অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন। হাতি সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? তো জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে কোশ্চেনটা। হাতি সংরক্ষণ আইন গৃহীত হয়েছিল কবে? গৃহীত হয়েছিল 1991-92 সালে হাতি সংরক্ষণ আইন গৃহীত হয়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির দ্বারা? তো এই যুদ্ধের অবসান ঘটে রাওয়ালপিন্ডির সন্ধির দ্বারা। অপশন সি এর সঠিক অ্যান্সার। এই রাওয়ালপিন্ডি সন্ধির দ্বারা কিন্তু ইঙ্গো এবং আফগানদের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের অবসান ঘটেছিল। চলে আসো পরের কোশ্চেন। 1764 সালে বক্সারের যুদ্ধের সময় কে বাংলার নবাব ছিলেন? তো বাংলার নবাব কে ছিলেন? বাংলার নবাব ছিলেন মীর কাসিম। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। মীর কাসিম ছিলেন বাংলার নবাব। সুজাউদ্দৌলা কে ছিলেন? সুজাউদ্দৌলা ছিলেন অযোধ্যার নবাব। তিনজন মিলে যুদ্ধ করেছিল তোমরা জানো ইংরেজদের বিরুদ্ধে। কে কে সেই তিনজন? একজন হলো মীর কাসিম বক্সারের যুদ্ধে, কে? একজন হলো মীর কাসিম যিনি বাংলার নবাব, আর একজন হলেন সুজাউদ্দৌলা, সুজা সুজাউদ্দৌলা, আর একজন হলেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলম। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলম। এরা তিনজন ত্রিশক্তি মিলে এরা লড়াই করেছিল কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। ইংরেজদের হয়ে লড়াই করেছিলেন কে? কোশ্চেন দেয়, তো মাথায় রাখবে তার নাম হলো হেক্টর মুনরো। বক্সারের যুদ্ধে ইংরেজদের হয়ে তিনি লড়াই করেছিলেন এবং এই যুদ্ধের পর ইংরেজরা 1764 সালে যুদ্ধ হয় এবং এই যুদ্ধের পর ইংরেজরা কিন্তু মোটামুটি ভারতের ওপরে তারা তাদের আধিপত্য বিস্তার শুরু করে দেয়। চলে আসো পরের কোশ্চেন। দীপাবলির ঘোষণা কে এবং কখন করেন? তো দীপাবলির ঘোষণা কে করেছিলেন? সর্বপ্রথম করেছিলেন লর্ড আরউইন 1929 সালে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। তাপ ও তড়িৎ সুপরিবাহী অধাতুটি হলো কোনটা? তো তাপ এবং তড়িতের সুপরিবাহী এবং অধাতু, সেই অধাতুটা কি? অধাতুটা হলো আমাদের পেন্সিলের মধ্যে থাকা গ্রাফাইট। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। গমনে অক্ষম একটা প্রাণী হলো। এই কোশ্চেনটা তোমাদের সম্ভবত 8 নম্বর সেটে কিন্তু পড়িয়েছি। তো গমনে অক্ষম প্রাণী কোনটা? গমনে অক্ষম যে প্রাণী সেটা হলো কি? সেটা হলো স্পঞ্জ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে কোশ্চেন দেবে যে গমনে গমনে সক্ষম প্রাণী, গমনে সক্ষম উদ্ভিদ কোনটি? তো গমনে সক্ষম উদ্ভিদ দুটো আছে। একটা হলো কি ক্লাইমাইডোমোনাস, গমনে সক্ষম উদ্ভিদ। আরেকটা হলো কি? আরেকটা হলো ভলভক্স। ক্লাইমাইডোমোনাস এবং ভলভক্স এরা এমন দুটো উদ্ভিদ যারা কিন্তু গমনে সক্ষম। এখান থেকে তোমাদের এক্সামে রিসেন্ট যে কেপিএসআই এর এক্সাম হলো সেখানে একটা কোশ্চেন দিয়েছিল যে ইউগ্লিনার গামান অঙ্গের নাম কি? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেখানে সিলিয়া মেরে এসছে। অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভুল। অ্যান্সার কি হবে? ইউগ্লিনার গামান অঙ্গ
ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি, এখানেই লিখে দিচ্ছি। ইউগ্লিনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা। ফ্লাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ। হাইড্রার গমনাঙ্গের নাম কি? হাইড্রার গমনাঙ্গ হলো কোর্সিকা। কোর্সিকা হলো হাইড্রার গমনাঙ্গ। এখান থেকে আরেকটা রিলেট করে নাও, অ্যামিবার গমনাঙ্গের নাম জানতে চাই। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম হলো ক্ষণপদ, হলো অ্যামিবার গমন অঙ্গ। চলে আসো পরের কোশ্চেনে। যে দেশ থেকে সবুজ বিপ্লবের ধারা গৃহীত হয় তার নাম কি? রাশিয়া, চীন, কিউক না মেক্সিকো? তো মেক্সিকো থেকে সর্বপ্রথম সবুজ বিপ্লবের ধারা গৃহীত হয়েছিল। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে যদি তোমাদের কোশ্চেন দেয় যে ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ওয়ার্ল্ড, কি কোশ্চেন? যদি কোশ্চেন দেয় ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয়? তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ। আর যদি কোশ্চেন দেয় ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ভারতে সবুজ বিপ্লবের জনককে, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। এবং এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এই কারণে এই স্বামীনাথন রিসেন্টলি 2023 সালে কিন্তু মারা গিয়েছেন, সেই কারণে কিন্তু কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং সবুজ বিপ্লব থেকে সেই কারণে কিন্তু এখন যে এক্সামগুলো তোমাদের চলছে, মানে সামনে আসছে বা হচ্ছে, সেখানে কিন্তু সবুজ বিপ্লব থেকে কোশ্চেন দিচ্ছে। তো মাথায় রাখবে সবুজ বিপ্লবের ভারতের জনককে, ভারতের জনক হলো এম এস স্বামীনাথন। আর বিশ্বের মধ্যে কাকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়? বলা হয় নরম্যান বোরলগকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পার্লামেন্টের যৌথ অধিবেশনের কত নম্বর ধারায় বর্ণিত আছে এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন? তো পার্লামেন্টের এই যে যৌথ অধিবেশন, এখান থেকে বহুবার কোশ্চেন দিয়েছে। তোমরা যদি কোশ্চেন দেখে থাকো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখানে দেখবে যে পার্লামেন্টের কোশ্চেন দেয় পার্লামেন্টের যৌথ অধিবেশন কে আহ্বান করে, কে ডাকে? কে আহ্বান করা মানে কি? কে ডাকেন? তো পার্লামেন্টের এই যৌথ সেশন, জয়েন্ট সেশনের আহ্বান বা ডাকেন কে? ডাকেন ভারতের যিনি প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি পদে নিযুক্ত আছেন, তিনি আহ্বান করেন। আর এখান থেকে কোশ্চেনটা ঘুরিয়ে দেবে একটুখানি, কি বলবে যে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করবে? কে চেয়ারম্যান হবে? সরি, কে, হ্যাঁ সরি, কে প্রেসিডেন্ট হবে? সভাপতিত্ব করবে কে? কে প্রেসিডেন্ট হবে? সভাপতিত্ব করবে কে? সভাপতিত্ব করবে লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার কিন্তু সভাপতিত্ব করবে। তাহলে যৌথ অধিবেশনটাকে ডাকছে কে? আহ্বান জানাচ্ছে কে? আহ্বান জানাচ্ছে প্রেসিডেন্ট। আর সভাপতিত্ব করছে, সেই সেশনটা চালাচ্ছে কে? চালাচ্ছে লোকসভার স্পিকার। তো এই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, কোথাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পড়ে যায় ঠিকই, কিন্তু কেয়ারলেসের জন্য বা এই যে ক্লাসগুলো তোমাদের পড়ানো হচ্ছে, এর আগে যে ক্লাসগুলো পড়ানো হয়, তোমাকে যদি সাপোজ জিজ্ঞাসা করা হয়, তুমি যদি ফার্স্ট ক্লাস থেকে এই 11 নম্বর ক্লাস কন্টিনিউ দেখে থাকো, তো তোমার যদি ফার্স্ট ক্লাসের প্রতিটা কোশ্চেন জিজ্ঞাসা করায়, তো তোমার কমপক্ষে আমি এখন বলে দিতে পারি, কমপক্ষে যদি তুমি রিভাইজ না করো, সেখান থেকে 10টা কোশ্চেন তুমি ভুল বলবে। তাই প্রত্যেককে বলছি ক্লাসগুলোকে যে হয়ে যাচ্ছে, সেই ক্লাস হয়ে যাওয়ার পর অবভিয়াসলি ক্লাসগুলোকে রিভাইজ করবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো পড়ে এসছো সেগুলোকেও কিন্তু তোমরা রিভাইজ করবে, কারণ এই ভিডিওগুলো তোমাদের এই কারণেই রেকর্ডেড ফরম্যাটে রেখে দেওয়া হয়, যাতে করে তোমরা পরবর্তীতে রিভাইজ করতে পারো। তাই প্রত্যেকে কিন্তু রিভাইজটা করবে পড়ার পাশাপাশি। তো এখানে অ্যান্সার কি হবে? পার্লামেন্টের যৌথ অধিবেশনে কত নম্বর ধারায় বর্ণিত আছে এবং এই অধিবেশনের সভাপতিত্ব কি করবে? সভাপতিত্ব করবে লোকসভার স্পিকার। এবং 108 নম্বর ধারায় বলা আছে যৌথ অধিবেশনের কথা। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। অপারেশন পোলো বলতে কি বোঝায়? তো এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। অপারেশন পোলোতে কি হয়েছিল একটুখানি বলে দিই।
হায়দ্রাবাদ রাজ্য যখন ভারতের স্বাধীন হবে, তখন ভারতের টোটাল ছোট ছোট রাজ্যের সংখ্যা ছিল 552টা। এই 552টা রাজ্যকে একত্রিত করার দায়িত্ব কার হাতে পড়েছিল? দায়িত্ব পড়েছিল বল্লভভাই প্যাটেলের হাতে দায়িত্ব পড়েছিল। তো বল্লভভাই প্যাটেল সমস্ত রাজ্যকে একত্রিত করে নিয়েছিলেন, কিন্তু 3টে রাজ্যকে একত্রিত করতে পারেননি, তারা ভারতের সাথে যুক্ত হতে চাইছিল না। এক নম্বর হলো হায়দ্রাবাদ, সেকেন্ড হলো জুনাগড় জুনাগড় আর থার্ড হলো জম্মু কাশ্মীর। তো এই 3টে রাজ্যকে কিভাবে তিনি ভারতের সংবিধানে অ্যাড করেছেন সেগুলো ডিটেলসে পড়বো তোমাদের পলিটির ক্লাসে। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, অপারেশন পোলো বলতে কি বোঝানো হয়? তো অপারেশন পোলো এই হায়দ্রাবাদের কে ভারতে মেলানোর সাথেই কিন্তু রিলেটেড। অর্থাৎ হায়দ্রাবাদ রাজ্যের বিরুদ্ধে এই সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ অ্যাকশন চালিয়ে দেন, এবং ভারতের ইউনিয়নে যাতে হায়দ্রাবাদ যুক্ত হয় তার জন্য 13 সেপ্টেম্বর থেকে টানা 5 দিন, অর্থাৎ 13 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই পুলিশ অ্যাকশন অপারেশন চালিয়েছিলেন, এবং এরপর হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয়। তাহলে এখান থেকে অ্যান্সার কি হবে? অপারেশন পোলো বলতে কি বোঝায়? ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যের দখলীকরণ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন পড়ানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা ডাউটটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। উল্টোপাল্টা ডাউট কমেন্ট করবে না, কারণ সেগুলোকে ফলো করা হবে না, এবং পরবর্তীতে তুমি যদি ডাউট জিজ্ঞাসাও করতে যাও সেটাকে ইগনোর করা হবে। তাই বলছি প্রত্যেককে যে তোমাদের ক্লাস রিলেটেড যদি কোনো ডাউট থাকে, কোথাও বুঝতে অসুবিধা থাকে, সেইগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, উল্টোপাল্টা কিছু লিখবে না। তো যাই হোক, ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ফুড এসআই ক্লার্কশিপের এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।